প্রিয় আমার সকল ছাত্রছাত্রী, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে। আমার সকল ছাত্রছাত্রী আশা করি ভালো রেজাল্ট করেছে এবং অনেকেই 80%-এর উপরে নম্বর পেয়েছে। আমি খুব আনন্দিত, খুশি হয়েছি। সবাই ভালো করে পড়াশোনা করলে নিশ্চয়ই ফল ভালো হবে। আশা করি সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 10 তারিখ বেরোচ্ছে। আশা করি আমার ছাত্রছাত্রী সকলেই ফল ভালো হবে, আশা করি। যাই হোক, তোমরা যারা এখন মাধ্যমিক পাস করেছো, 11-এ উঠেছো, আমি একাদশ শ্রেণীর আজকে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব। মূলত রাষ্ট্রের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উৎপত্তি বিষয়ক মতবাদ নিয়ে আলোচনা করব। সবাই লিখতে থাকো, খাতায় লিখে নিও। আশা করি এগুলো তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, আমি আজকে তাহলে শুরু করছি। আর যারা আমার এই চ্যানেলের সাথে এখনও যুক্ত হওনি, অবশ্যই যুক্ত হয়ে যাও। অবশ্যই পাশে থাকা অল বটনটি টিপে দাও, নাহলে আমার আগের ও পরের নোটিফিকেশানগুলো পাবে না। আর আমার আগের ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইবটা করে দেবে। যাই হোক, তাহলে আমি আজকে শুরু করি। রাষ্ট্রবিজ্ঞান থেকে দ্বিতীয় অধ্যায় প্রশ্ন আমরা শুরু করি। আজকে প্রথম প্রশ্ন থাকছে, প্রাচীনকালে গ্রিক ও রোমানদের বর্ণিত পলিস ও সিভিটাস বলতে কি বোঝায়? মূলত এগুলো সব 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন আমি আলোচনা করছি, তোমরা করতে থাকো, এগুলো লেখো। তাহলে উত্তরটা আমি বলি, পলিস ও সিভিটাস বলতে বোঝায় প্রাচীন গ্রিসে ক্ষুদ্র বা বৃহৎ জনসংখ্যা বিশিষ্ট নগর রাষ্ট্রগুলিকে বোঝায়। হয়ে গেল। দ্বিতীয় প্রশ্নে আমরা যাচ্ছি, বৃহদায়তন রাষ্ট্র। বৃহদায়তন রাষ্ট্রের কথা সর্বপ্রথম কারা বলেছিলেন? উত্তর লিখবে, টিউটনরাই সর্বপ্রথম বৃহদায়তন রাষ্ট্রের কথা বলেছিলেন। নেক্সট প্রশ্ন, সর্বপ্রথম আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি কে এবং তার কোন গ্রন্থে ব্যবহার করেন? তাহলে প্রথম বলবে সর্বপ্রথম নিকালো ম্যাকিয়াভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে আধুনিক অর্থে রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন। আমরা নেক্সট প্রশ্নে যাই, রাষ্ট্রের সংজ্ঞা, সংখ্যাধিক্য পরস্পর বিরোধী তা দেখে জার্মান দার্শনিক সুলজে পরিহাস করে কি বলেছিলেন? উত্তর বলবে, জার্মান দার্শনিক সুলজে পরিহাস করে বলেছিলেন, প্রায় প্রত্যেক রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র সম্পর্কে কোনো না কোনো সংজ্ঞা প্রদান করেছেন এবং এই সব সংজ্ঞার যে কোনো দুটি মধ্যে কোনোরূপ সঙ্গতি লক্ষ্য করা যায় না। আমরা নেক্সট প্রশ্ন যাব, রোমান দার্শনিক সিসেরো রাষ্ট্র বলতে কি বোঝাতে চেয়েছেন? উত্তর বলবে, রোমান দার্শনিক সিসেরো মতে রাষ্ট্র বলতে বোঝায় এমন এক সমাজকে যেই সমাজে বিপুল সংখ্যক সাধারণ মানুষ অধিকারবোধ ও পারস্পরিক অংশগ্রহণের মাধ্যমে সুযোগ সুবিধা আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়। আমরা নেক্সট প্রশ্নে যাব, অ্যারিস্টটল প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞাটি কি? উত্তর বলবে, অ্যারিস্টটল প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞাটি হলো স্বাবলম্বী ও পরিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে সংগঠিত কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি হলো রাষ্ট্র। এবার আমরা বলবো, বোঁদা কর্তৃক রাষ্ট্রের প্রদত্ত সংজ্ঞাটি কি? উত্তর বলবে, বোঁদা কর্তৃক রাষ্ট্রের প্রদত্ত সংজ্ঞাটি হলো, রাষ্ট্র হলো পরিবার ও ধনসম্পত্তির এমন একটি মিলিত সংগঠন যা চূড়ান্ত ক্ষমতা ও যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। নেক্সট প্রশ্ন, বার্জেস রাষ্ট্রের কি সংজ্ঞা প্রদান করেছেন? দেখো, বার্জেসের মতে রাষ্ট্র হলো কোনো নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিকভাবে সংগঠিত জনসমষ্টি। নেক্সট প্রশ্ন, উড্রো উইলসন রাষ্ট্রে কি সংজ্ঞা দিয়েছেন? উত্তর লিখবে, উড্রো উইলসন কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইন ও প্রণয়নের জন্য সংগঠিত জনসমষ্টিকে রাষ্ট্র বলে সঞ্চায়িত করেছেন। নেক্সট প্রশ্নে যাই, রাষ্ট্রের ম্যাক আইভার প্রদত্ত সংজ্ঞাটি কি? উত্তর লিখবে, সমাজতত্ত্ববিদ ম্যাক আইভারের মতে রাষ্ট্র হলো এমন একটি সংঘ যা বল প্রয়োগের অধিকারী, সরকার কর্তৃক প্রণীত আইনের মাধ্যমে নির্দিষ্ট কোনো অঞ্চলে নির্দিষ্ট কোনো জনসমাজের সামাজিক শৃঙ্খলা ও বাহ্যিক অবস্থা বজায় রাখে। ঠিক আছে, আমরা এর পরের কোশ্চেনে যাই, হ্যারল্ড ল্যাস্কি রাষ্ট্রের সংজ্ঞা কিভাবে নির্দেশ করেছেন? উত্তর লিখবে, অধ্যাপক হ্যারল্ড ল্যাস্কি রাষ্ট্র বলতে এমন এক ভৌগোলিক সমাজকে বুঝিয়েছেন যা শাসক ও শাসিতের মধ্যে বিভক্ত এবং যেখানে শাসক তার নির্দিষ্ট স্বাভাবিক সীমারেখার মধ্যে অন্যান্য প্রতিষ্ঠানের উপর আধিপত্য দাবি করে। আর্নেস্ট বার্কার রাষ্ট্র বলতে কি বোঝাতে চেয়েছেন? বলবে উত্তর, আর্নেস্ট বার্কার রাষ্ট্র বলতে এক বিশেষ ধরনের সংগঠনকে বোঝাতে চেয়েছেন যা
বাধ্যতামূলক আইন ব্যবস্থা সংরক্ষণে বিশেষ উদ্দেশ্য সাধনে নিয়োজিত, যা প্রচলিত প্রথা প্রয়োগযোগ্য আইনের মাধ্যমে তার কার্যাবলী পরিচালনা করেন। এবার বলবে রাষ্ট্রের গার্নার প্রদত্ত সংজ্ঞাটি কি? উত্তর বলবে গার্নার প্রদত্ত সংজ্ঞা অনুসারে যখন কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডে অতি বৃহৎ বা নাতিবৃহৎ জনগণ স্থায়ীভাবে বসবাস করে এমন একটি সুসংগঠিত সরকারের প্রতিষ্ঠা করে যা প্রায় বা সম্পূর্ণভাবে বহিঃশক্তি নিয়ন্ত্রণ মুক্ত এবং সেই ভূখণ্ড বসবাসকারী জনগণ সেই সরকারের প্রতি স্বাভাবিক আনুগত্য প্রদর্শন করে তাকেই রাষ্ট্র বলে। আমরা নেক্সট প্রশ্নে যাব, ওপেনহাইম রাষ্ট্র বলতে কি বোঝাতে চেয়েছেন? উত্তর লিখবে ওপেনহাইমের মতে যখন কোনো দেশের জনসাধারণ তাদের নিজেদের প্রতিষ্ঠিত সার্বভৌম সরকারের অধীনে বসবাস করে তখন তাদের রাষ্ট্র বলা হয়। এবার বলবে রাফেল রাষ্ট্র বলতে কি বোঝাতে চেয়েছেন? রাফেলের মতে রাষ্ট্র হলো এমন একটি প্রতিষ্ঠান যা শক্তির দ্বারা বলবৎযোগ্য আইনের সাহায্যে শান্তি ও নিরাপত্তা রক্ষা করে, যার ভৌগোলিক সীমারেখার মধ্যে সর্বজনীন কর্তৃক থাকে এবং যার সার্বভৌমত্ব কর্তৃক স্বীকৃতি লাভ করে। নেক্সট প্রশ্নে যাই, রাষ্ট্র সম্পর্কে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী কোনো দৃষ্টিভঙ্গি অনুসরণ করার পক্ষপাতী? উত্তর বলবে রাজনৈতিক ব্যবস্থা। নেক্সট প্রশ্নে যাবে, রাষ্ট্রের লেনিন প্রদত্ত সংজ্ঞাটি কি? রাষ্ট্র হলো একটি শিল্পের ওপর অন্য একটি শ্রেণীর উৎপাদনের যন্ত্র, অন্য প্রধানত শ্রেণীগুলিকে একটি শ্রেণীর আয়ত্তে রাখার যন্ত্র। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রের দুটি বৈশিষ্ট্য লেখো। রাষ্ট্রের দুটি প্রধান বৈশিষ্ট্য হলো, 1 নম্বর জনগণকে নিয়ে রাষ্ট্র গঠিত হয়, 2 নম্বর বলবে যে কোনো রাষ্ট্রকে পরিচালনা করার জন্য তার নির্দিষ্ট আইন ব্যবস্থা থাকে। নেক্সট প্রশ্নে বলবে প্রাচীন গ্রিসের নগরাষ্ট্রগুলোর জনসমষ্টিকে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি? উত্তর বলবে প্রাচীন গ্রিসের নগরাষ্ট্রগুলোর জনসমষ্টিকে 3 ভাগে ভাগ করা যায়, যথা 1 নম্বর বলবে নাগরিক, 2 নম্বর বলবে মেটিক, 3 নম্বর বলবে দাস। নেক্সট প্রশ্ন, প্রাচীন গ্রিসের নাগরিক বলতে কাদের বোঝানো হয়? উত্তর বলবে প্রাচীন গ্রিসের দালাল নগরাষ্ট্রের রাজনৈতিক জীবনের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত থাকতো, তাদেরকেই নাগরিক বলা হতো। নেক্সট প্রশ্ন, প্রাচীন গ্রিসে মেটিক বলতে কাদের বোঝানো হয়? প্রাচীন গ্রিসের নগরাষ্ট্রগুলিতে যারা বিভিন্ন ধরনের বা বিভিন্ন কারণে অন্য রাষ্ট্রের কোনো সদস্য স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করত, তাদেরকে মেটিক বলা হতো। নেক্সট প্রশ্ন, প্রাচীন গ্রিসের দাস বলতে কাদের বোঝাতো? উত্তর বলবে প্রাচীন গ্রিসের দাস বলতে সমাজের সর্বনিম্ন স্তরে থাকা স্বাধীনভাবে বা স্বাধীনতাহীন বা সকল অধিকার থেকে বঞ্চিত মানুষদের বোঝাতো। এদেরকে বলা হতো প্রাচীন গ্রিসে দাস বলে বোঝাতো, যাদের কোনো অধিকার ছিল না, পরাধীন। নেক্সট প্রশ্ন, আধুনিক রাষ্ট্র অভ্যন্তরস্থ রাষ্ট্র জনসমাজকে মূলত কটি ভাগ করা যায়, কি কি? বলবে 3টি ভাগে ভাগ করা যায়, 1 নম্বর নাগরিক, 2 নম্বর বিদেশি, 3 নম্বর প্রজা। নেক্সট প্রশ্ন, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় জনগণকে বা জনসমাজকে মূলত যে 3টি ভাগে ভাগ করা যায় সেগুলোই উল্লেখ করো। 1 নম্বর বলবে নাগরিক, বিদেশি ও প্রজা। বুঝতে পারলে? আধুনিক রাষ্ট্রের নাগরিক বলতে কাদের বোঝানো হয়? আধুনিক রাষ্ট্রের নাগরিক বলতে তাদেরকে বোঝানো হয় যাদের রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে ও রাষ্ট্রের মধ্যে সকল প্রকার অধিকার ভোগ করে। আধুনিক রাষ্ট্রের নাগরিক বলতে কাদের বোঝায় আমরা বুঝিয়ে দিলাম। এবার বিদেশি বলা হয় কাদের? একটি রাষ্ট্রের মধ্যে অন্য কোনো রাষ্ট্রে স্থায়ী অস্থায়ীভাবে বসবাসকারী সদস্যদের বিদেশি বলা হয়। নেক্সট প্রশ্ন, আধুনিক রাষ্ট্রে প্রজা বলে কাদের চিহ্নিত করা হয়? একটি রাষ্ট্রে যখন বিদেশি সরকারের মাধ্যমে শাসিত হয় তখন সেই রাষ্ট্রের জনগণকে প্রজা বলা হয়। নেক্সট প্রশ্ন, প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী কী ধরনের রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র বলে অভিহিত করেছেন? ভীষণ ইম্পর্টেন্ট। প্লেটো, অ্যারিস্টটল প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী স্বল্প জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র বলে মনে করেছেন। নেক্সট, বর্তমান বিশ্বের 3টি স্বল্প জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রের নাম। অবশ্যই বলবে, উত্তর বলবে পানামা, মোনাকো ও সান মারিনো। নেক্সট প্রশ্ন, আজকের বিশ্বে জনসংখ্যাগত দিক থেকে প্রথম দ্বিতীয় স্থানে কোন 2টি রাষ্ট্রের অবস্থান? প্রথমে চীন, তারপর ভারত। নেক্সট প্রশ্ন, একটি রাষ্ট্রের বৃহৎ জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলে কেন মনে করা হয়? কারণ বৃহৎ জনসমষ্টি বা জনশক্তির উপর একটি রাষ্ট্রের সামরিক শক্তি, প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবস্থায় দেশের অর্থনৈতিক অগ্রগতি নির্ভর করে বলেই বৃহৎ জনসংখ্যাকে রাষ্ট্রের কাম্য জনসংখ্যা বলে অভিহিত করা হয়।
নেক্সট প্রশ্ন, নির্দিষ্ট ভূখণ্ড বলতে কি বোঝায়? কোনো নির্দিষ্ট অঞ্চলে ভৌগোলিক সীমারেখা দ্বারা আবদ্ধ অঞ্চলকে নির্দিষ্ট ভূখণ্ড বলা হয়। এবার নেক্সট, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ভূখণ্ডের প্রয়োজনীয়তা কি? লেখো, রাষ্ট্র গঠনের ক্ষেত্রে ভূখণ্ডের প্রয়োজনীয়তা একাধিক। যেমন কোনো রাষ্ট্রের আয়তন নির্ধারণ সেই রাষ্ট্রের জনগণের স্থায়ীভাবে বসবাস ও রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ভূখণ্ড হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, কোন রাষ্ট্রটিকে দ্বিখণ্ডিত করে তারা একটি অংশ কাদের প্রদান করে ইসরায়েলের রাষ্ট্রের জন্ম হয়? উত্তর হলো আরব। নেক্সট প্রশ্ন, কোন রাষ্ট্র ভৌগোলিক সীমারেখা পরিব্যক্তি বলতে কি বোঝায়? উত্তর লেখো, কোনো রাষ্ট্রে ভৌগোলিক সীমারেখা পরিব্যক্তি বলতে সেই রাষ্ট্রের অভ্যন্তরীণ ভূখণ্ড বা ভূপৃষ্ঠ, রাষ্ট্রের অন্তর্গত ভূভাগ, ভূগর্ভস্থ পদার্থ ও নদ নদী, আকাশপথ, সমুদ্র উপকূল প্রভৃতিকে বোঝায়। বুঝতে পারলে? নেক্সট প্রশ্ন, কোন রাষ্ট্রের উপকূলবর্তী ভূখণ্ড বলতে কি বোঝায়? কোনো রাষ্ট্রের সমুদ্রের বেলাভূমি থেকে সমুদ্রের 12 মাইল পর্যন্ত এলাকাকে উপকূলবর্তী রাষ্ট্রের ভূখণ্ড বলে চিহ্নিত করা হয়। জাতিপুঞ্জের কোন সম্মেলনে সমুদ্রের কত মাইল পর্যন্ত অংশকে উপকূলবর্তী রাষ্ট্রের ভূখণ্ড বলে চিহ্নিত করা হয়? উত্তর বলবে, সম্মিলিত জাতিপুঞ্জের সমুদ্র আইন সংক্রান্ত 3য় সম্মেলনে সমুদ্রের 12 মাইল পর্যন্ত অংশকে উপকূলবর্তী রাষ্ট্রের ভূখণ্ড বলে উন্নীত করা হয়। নেক্সট, 3 মাইল পর্যন্ত সমুদ্রের জলভাগকে যেসব রাষ্ট্রে নিজেদের ভূখণ্ডগত জলভাগ বলে মনে করে 4টি রাষ্ট্রে উল্লেখ করা যায়, এমন 4টি রাষ্ট্রের উল্লেখ করো। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রিয়া, জার্মানি রাষ্ট্রগুলি সমুদ্রের 3 মাইল পর্যন্ত জলভাগকে ভূখণ্ডগত জলভাগ বলে মনে করা হয়। নেক্সট, সাধারণভাবে রাষ্ট্রের নাগরিক সীমারেখা কতদূর পর্যন্ত বিস্তৃত হয়? সাধারণভাবে রাষ্ট্রের ভূখণ্ডে উপস্থিত প্রায় 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত রাষ্ট্রের নাগরিক সীমারেখা বিস্তৃত হতে পারে। নেক্সট, মহাকাশ বলতে কী বোঝো? গাগনিক সীমারেখার উপরের অংশকে মহাকাশ বলা হয়। নেক্সট, ক্ষুদ্র আয়তন বিশিষ্ট রাষ্ট্র সম্পর্কে দার্শনিক টিটসকে কি অভিমত করেছেন? টিটসকে মনে করতেন যে ক্ষুদ্র আয়তন বিশিষ্ট রাষ্ট্র হল পাপের প্রতীক। নেক্সট, ক্ষুদ্র আয়তন বিশিষ্ট রাষ্ট্রের সমর্থকরা এইরূপ রাষ্ট্র সম্পর্কে কী কী যুক্তি পোষণ করেছেন? উত্তর লেখো, ক্ষুদ্র আয়তন বিশিষ্ট রাষ্ট্রের সমর্থকরা যুক্তি ছিল যে রাষ্ট্রের আয়তন ক্ষুদ্র হলে জনসাধারণের মধ্যে খুব সহজেই দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত হয় এবং কোনো রাষ্ট্রের আয়তন ক্ষুদ্র হলে তার মধ্যে খুব সহজেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে। আমরা নেক্সট প্রশ্নে বৃহদায়তন রাষ্ট্রের প্রদর্শন করতে সেগুলি আমরা কি দেখি? সেগুলি আমরা দেখি হচ্ছে দুটির উল্লেখ করো। সেগুলি বৃহদায়তন রাষ্ট্রের সর্বোত্তকদের যুক্তি হলো, 1, রাষ্ট্রের আয়তন বড় হলে তার জনসংখ্যা বেশি হবে এবং জনসংখ্যা বেশির ফলে সেই রাষ্ট্রে কর্মক্ষম মানুষের অভাব হবে না। 2, রাষ্ট্রের সঠিক কর্মক্ষম মানুষের কাজের মাধ্যমেই রাষ্ট্রের খুব দ্রুত উন্নতি হবে। আর 3, রাষ্ট্রের আয়তন বৃহৎ হলে খুব সহজেই কোনো রাষ্ট্রকে সেই রাষ্ট্রকে পরাজিত করে সেই রাষ্ট্র দখল করতে পারবে না। সরকার বলতে কী বোঝো? সরকার বলতে বোঝায় এমন এক শক্তি বা যন্ত্রকে যার মাধ্যমে রাষ্ট্র তার বিমূর্ত রূপকে তুলে ধরতে পারে বা বাস্তবে পরিণত করতে পারে। সরকার বলতে উইলবেরি কি বলেছেন? উইলবেরি সরকার বলতে এমন এক যন্ত্র বা প্রতিষ্ঠানকে বোঝাতে চেয়েছেন যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারে। সরকারে গার্নারে কর্তৃক প্রদত্ত সংজ্ঞাটি, গার্নার সংজ্ঞা অনুযায়ী সরকার হলো রাষ্ট্রে আমরা প্রতিনিধি বা যন্ত্র যার দ্বারা সাধারণ নীতিসমূহ নির্ধারিত হয়, সাধারণ বিষয়াবলী নিয়ন্ত্রিত হয়, জনসাধারণের স্বার্থ সুরক্ষিত হয়। বর্তমানে কোন কোন ধরনের সরকার অবস্থিতি? আমরা বর্তমানে বুর্জোয়া গণতান্ত্রিক সরকার, সমাজতান্ত্রিক সরকার অবশ্য লক্ষ্য করা যায়। সরকার রাষ্ট্রের মস্তিষ্ক বলে চিহ্নিত করা কেন? কোনো রাষ্ট্রের বিভিন্ন নীতিসমূহ নির্ধারিত নিয়ন্ত্রিত রাষ্ট্রের বিভিন্ন ইচ্ছা বা পরিকল্পনাকে বাস্তবিত পরিণত করে সরকার। সরকারি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে বলে সরকারি রাষ্ট্রের মস্তিষ্ক বলে মাথা বলে মনে করা হয়। সরকারের কার্যাবলী সম্পর্কে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী অভিমত কি? সরকারের কার্যাবলী সম্পর্কে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীদের মতামত হলো রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করাই হলো সরকারের প্রধান কাজ। এবার বলো, জনকল্যাণকর রাষ্ট্রের তত্ত্ব গৃহীত হওয়ার ফল কী হয়েছিল? দেখো, জনকল্যাণকর রাষ্ট্রের তত্ত্ব গৃহীত হওয়ার ফলে সরকারের কর্মক্ষেত্রে পরিধি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছিল। নিশ্চয়ই ছাত্রছাত্রীরা বুঝতে পারছো। রাষ্ট্র সার্বভৌম কথাটির অর্থ কী? রাষ্ট্র সার্বভৌম কথাটির অর্থ হলো সমাজের মধ্যে রাষ্ট্রের চূড়ান্ত বা চরম কর্তৃত্ব প্রতিষ্ঠা করা।
গেটের সার্বভৌমিকতার ধারণাকে কি বলেছেন, বর্ণনা করেছেন? গেটের সার্বভৌমিকতাকে ধারণাকে আধুনিক রাষ্ট্রের ভিত্তি বলে বর্ণনা করেছেন। অভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলতে কি বুঝো? অভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলতে রাষ্ট্রের অভ্যন্তরীণ রাষ্ট্রীয় আইনের চূড়ান্ত কারিতাকে বোঝায়। বাহ্যিক সার্বভৌমিকতা বলতে কি বোঝায়? বাহ্যিক সার্বভৌমিকতাকে বলতে বোঝায় রাষ্ট্রের বহিঃশক্তি নিয়ন্ত্রণ মুক্ত থাকার ক্ষমতাকে বোঝায়। আজকে লাস্ট প্রশ্ন বোঝাবো, রাষ্ট্রের নিরঙ্কুশ বাহ্যিক স্বাধীনতা সম্পর্কে ব্যক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস কালাগান কি বলেছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস কালাগান বলেছেন যে বর্তমানে প্রকৃত স্বাধীনতা সংক্রান্ত ধারণা ক্ষয়প্রাপ্ত হয়েছে। বর্তমানে কোনো রাষ্ট্রে অন্যান্য রাষ্ট্র কোনো নিজেকে দূরে সরিয়ে রাখতে এবং নিজেকে পূর্ব নির্ধারিত নীতি অনুসরণ করতে পারছে না। ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই করবে। আবার আমি দেবো, তোমরা সবাই এগুলো লেখো, অবশ্যই তোমাদের এগুলো কাজে লাগবে। যারা 2022 সালে 11-এ ভর্তি হচ্ছে একাদশ শ্রেণীর জন্য, যারা 2023 সালে একাদশ শ্রেণী পরীক্ষা দেবে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অবশ্যই এগুলো করো অবশ্য, আর এগুলো থেকে অবশ্যই আসবে কোশ্চেন। এগুলো সমস্ত তোমাদের সূচিপত্রের মধ্যেই আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এইগুলো পড়তে থাকো, অবশ্যই তোমাদের এগুলো কাজে লাগবে। এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কারণ এটা মূলত রাষ্ট্রের সংজ্ঞা, বৈশিষ্ট্য, উৎপত্তি বিষয়ক মতবাদ। ঠিক আছে, আমি এই চ্যাপ্টার থেকে দিলাম, তোমরা পড়তে থাকো। আজকে এই পর্যন্ত আমি শেষ করলাম। আশা করি সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে।